আইএলস এ 9 না, আইএলস একাডেমিক রিডিং এ 9। তোমাদের মতো আমিও শুরুতে চিন্তা করতাম যে আইএলস একাডেমিক রিডিং এ কিভাবে ভালো করব। শুরুর দিকে আমারও মক টেস্টগুলোতে 6 থেকে 6.5 এই রেঞ্জে স্কোর আসতো। আমি ভাবনা চিন্তা করলাম যে কিভাবে আমি আমার স্কোরটা ভালো করব, না হলে তো মেইন এক্সামে গিয়ে আরো কমে যেতে পারে, তখন আমার কি হবে। এই চিন্তা ভাবনা থেকে আমি একটু রিসার্চ করা শুরু করলাম এবং কিছু টেকনিক পাশাপাশি প্র্যাকটিস সেশন সম্পর্কে জানতে পারলাম, যেগুলোর মাধ্যমে আমি আমার স্কোরটাকে 9-এ নিয়ে গিয়েছি। প্রথমত আমরা যখন আমাদের এক্সামটা বুক করি ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি এর সাহায্যে, তখন আমাদের একটি ফ্রি কোর্স দেওয়া হয় যা অনলাইনে থাকে। এই কোর্সটিতে রিডিং সেকশনে গেলে তোমরা অনেক প্র্যাকটিস টেস্ট অথবা লেসন দেখতে পারবা। প্র্যাকটিস টেস্টগুলোতে আইএলটিএস একাডেমিক রিডিং পরীক্ষায় যত ধরনের কোয়েশ্চেন আসে, যেটা সাধারণত 14 ধরনের হয়, সেই 14 ধরনের কোয়েশ্চেনের উপর প্র্যাকটিস টেস্ট আছে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি স্কিলফুল হবা। এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবা সেখান থেকে তুমি জানতেও পারবা যে তোমার কোন ধরনের কোয়েশ্চেন টাইপটাতে বেশি প্রবলেম হচ্ছে, সেগুলো তুমি লেসনগুলো করতে পারবা। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপরে লেসন আছে, সেই লেসনগুলো কমপ্লিট করতে পারবা। এখন এইভাবে লেসনগুলো প্র্যাকটিস করতে থাকলে এবং রিডিং এর জন্য যে রুলগুলো আছে সেগুলো ফলো করতে থাকলে তুমি অনায়াসেই ভালো করতে পারবা, তোমার মধ্যে কনফিডেন্সটা বেড়ে যাবে। এখন আরো কিছু টেকনিক আছে যেগুলো আমরা ফলো করে থাকি সাধারণত, এগুলো স্কিলের মধ্যেই পড়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং হচ্ছে সাধারণত একটি প্যাসেজের প্রথম লাইন এবং শেষ লাইন একটু ভালো করে পড়ে মাঝখানের লাইনগুলো দ্রুত পড়ে যাওয়া এবং একটি মূল ধারণা নেওয়া প্যাসেজটা, মানে একটি সামারির মতো ধরে নেওয়া। এইটার সাহায্যে আমরা হেডিং মেলানোর ক্ষেত্রে ইউজ করতে পারি। এই হেডিং মেলানোর কোশ্চেনটাতে এই স্কিমিংটা অনেক বেশি কাজে লাগে। আরেকটি যেটি আছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে একটি প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড বা লেটার বা কারোর নাম বা কোনো একটা সাল বা কোনো একটি অ্যাড্রেস অতি দ্রুত খুঁজে বের করা। আমরা চোখ দিয়ে সাধারণত প্যাসেজটা স্ক্যান করে দিই। ধরে নাও কোশ্চেনে কোনো একটি ব্যক্তির নাম দেওয়া আছে বা কোনো একটি সাল দেওয়া আছে, আমরা দ্রুত প্যাসেজটি পড়ে সেই ব্যক্তির নাম অথবা সালটি খুঁজে বের করার চেষ্টা করব। এটি হচ্ছে স্ক্যানিং। আরও আছে রিফ্রেজিং। ধরে নাও আমাদেরকে বলা আছে নট মোর দ্যান 2 ওয়ার্ডস বা নট মোর দ্যান 3 ওয়ার্ডস। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্যাসেজে দেখা যাচ্ছে একটু বড় ওয়ার্ড আছে বা একটু বড় সেন্টেন্স আছে, সেটা অ্যান্সার করব কিভাবে। এই ক্ষেত্রে দেখবা কোশ্চেনে অনেক সময় অনেক কিছু রিফ্রেজিং করে দেওয়া থাকে। রিফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ডকে বা কয়েকটা লেটারকে, ভুল বললাম, কয়েকটা ওয়ার্ডকে শর্ট করে নিয়ে এসে অন্যভাবে দেখানো, অথবা ইনক্রিজকে গ্রো, এমন করে এক্সাম্পল দেওয়া যায়। এখন তোমার মনে হতে পারে রিফ্রেজিং কি করা ঠিক হবে? যদি কোশ্চেনে করা থাকে তাহলে করতে পারো, না হলে কোনো প্রয়োজন নেই। এখন প্যাসেজগুলো যখন পড়বা, প্যাসেজগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। রিসার্চ থাকে, জার্নাল থাকে, নভেল থাকে, আরও অনেক কিছু থাকে। তোমার মনে হতে পারে যে ওই জার্নাল বা রিসার্চ বা ওই সায়েন্সের কোনো কিছু থাকলে সে বিষয়ে তোমার নলেজ আছে, তুমি সেই নলেজ থেকে ডাইরেক্ট কোশ্চেনে গিয়ে অ্যান্সার করবে কিনা। আসলে এটি করা ঠিক নয়, কারণ তোমাকে যা কিছু অ্যান্সার করতে হবে সব কিছু তুমি প্যাসেজ থেকে পড়ে অ্যান্সার করবা। প্যাসেজে সেটা অন্যভাবে উপস্থাপন করা থাকতেই পারে, কিন্তু তুমি যদি নিজের নলেজ থেকে অ্যান্সার করতে চাও তাহলে প্যাসেজের সাথে মিলতে নাও পারে। এই ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে। তো যা কিছু অ্যান্সার করবা নিজে থেকে অ্যান্সার করবা না, প্যাসেজে পড়ে প্যাসেজ থেকে অ্যান্সার করবা। একটা সিম্পল ট্রিক বলে দিই যে প্যাসেজ থেকে অ্যান্সার করা কেন প্রয়োজন। তোমরা অবশ্যই জানো ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এই দুই ধরনের কোশ্চেন থাকে রিডিং এর ক্ষেত্রে। এখানে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন আলাদা কেন? ট্রু ফলস নট গিভেনে সাধারণত একটি তথ্য দেওয়া থাকে, সেই তথ্যটি ওখানে উপস্থাপন করা আছে কি না সেটার উপর ডিপেন্ড করে ট্রু ফলস নট গিভেন হয়। কিন্তু যখন আমরা ইয়েস নো নট গিভেন ব্যবহার করি বা সেই ধরনের কোশ্চেন অ্যান্সার করি, তখন আমরা সেই কোশ্চেনে বা সেই প্যাসেজে যে উপস্থাপক আছে সেই উপস্থাপকের মতামতের উপর ডিপেন্ড করে অ্যান্সার করতেছি। এখানে আমাদের মতামত কোনো কাজে আসে না। তাই অবশ্যই কোশ্চেনে সবসময় প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে, নিজের ভাবনা চিন্তা দিয়ে করা যাবে না। আরেকটি জিনিস, আমাদের এই রিডিং টেস্টটাতে সাধারণত 3টি পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সেখানে প্যাসেজ 1 এর ক্ষেত্রে আমরা কতটুকু সময় দেবো? ম্যাক্সিমাম 15 মিনিট। প্যাসেজ 2 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 20 মিনিট এবং প্যাসেজ 3 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 25 মিনিট। কারণ কি? কারণ হচ্ছে তুমি যত শেষের দিকে যাবা বা যত 1, 2 থেকে 3 এর দিকে যাবা, তত তোমার এক্সামের কোশ্চেনগুলো একটু কঠিন হতে থাকবে। যত বেশি কঠিন হবে তত বেশি সময় দিতে হবে। এই হচ্ছে মূল কারণ। এছাড়াও আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে প্যানিক না করা। আমার এক্সামের ক্ষেত্রে আমি বলতে পারি আমি একবারও প্যানিক করিনি। আমি আমার এক্সামটি যেমন আমার মনে হয়েছে যে এটা অ্যান্সার হতে পারে, আমি সেটাই অ্যান্সার করেছি। আর তাতে আমি 9 পেয়েছি। 9 পেতে কত মার্ক পেতে হয় জানো? 40-এর মধ্যে 39 বা 40টি কারেক্ট করতে হয়।
তাহলে ভেবে নিতে পারো আমার 39টি অথবা 40টি কারেক্ট হয়েছিল। আশা করছি তোমরাও এই জিনিসগুলো ফলো করবা। আরেকটা বিষয় বলি, আমরা যে আইএলটিএস যে কোর্সটি পেয়ে থাকি সেই কোর্সের মধ্যে যে রিডিং প্যাসেজটা থাকে বা মক টেস্টগুলো যেটা থাকে সেগুলো কিন্তু ফুল স্ট্যান্ডার্ড ওয়েতে থাকে না। তাই তোমাদের অবশ্যই ওইখানে এক্সাম দেওয়ার পর একটি মক টেস্ট যেখানে স্ট্যান্ডার্ডভাবে দেওয়া আছে সেখানে প্র্যাকটিস করা দরকার। এর জন্য তোমরা অনলাইনে অনেক সিমুলেটর ওয়েবসাইট পেয়ে যাবা যেখানে তোমার মেইন আইএলটিএস এক্সামের মতো করে এক্সাম দিতে পারো। এটা ট্রাই করে দেখবা।